ইফতার শেষ করে আহি বিছানায় গা এলিয়ে দেয়। যে লোকটা দিনে তার থেকে দূরে দূরে থেকেছে সে এখন পিছু পিছু ঘুরতেছে। আহি যেখানে যাচ্ছিল অয়ন তার পিছু নিচ্ছিল। আহি চোখ রাঙিয়ে কিছু জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেয়নি, শুধু রুমে আসতে বলেছে। হুট করে অয়ন বিদ্যুৎ গতিতে এসে আহিকে ঝাপটে ধরল নিজের বুকে। সারাদিন মেয়েটার থেকে দূরত্ব বজায় রেখে চলেছে, কিন্তু এখন আর পারবে না। আহি চোখ পাকিয়ে তাকায় এবং কর্কশ কণ্ঠে আওড়ায়, সরেন এখান থেকে। দিনে একটু পাশে বসেছিলাম বলে কত কথা বললেন, এখন আবার নির্লজ্জ মতো আমার ঘেঁষাঘেঁষি করছেন আমার সাথে। আহি ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, দিনে চাচাতে বলছিলে তাই একটু কথা শুনিয়েছি, আর রাতে তুই আমার আপন বউ, তাই শুধু ঘেঁষাঘেঁষি নয়, ফরজ কাজটাও করতে পারি। আহি চোখ বড় বড় করে অয়নের দিকে তাকিয়ে রইল। রমজান মাস, তবুও মানুষটার মুখ দিয়ে ভালো কথা বের হয় না। আহি দাঁত চেপে বলল, দেখেন অয়ন ভাই, বাকি কথাটা শেষ করার আগেই অয়ন ফিসফিসিয়ে বলে উঠল, দেখতে তো চাচ্ছে, কিন্তু তুই তো শুনছিস না। আহি রাগান্বিত হয়ে বালিশ তুলে অয়নের পিঠে আঘাত করতে থাকে। মুহূর্তে অয়ন দুষ্টু হেসে আহির কোমর চেপে ধরে এবং খুব নিচু স্বরে আওড়ায়, 7 বেলায় খেয়েই আমার সঙ্গে পারতিস না, এখন রোজা রেখে তো ক্লান্ত হয়ে গেছিস, তাহলে এখন কিভাবে পারবি? হুম। তার কথার মাঝেই আহি হাই তুলতে তুলতে বলে ওঠে। আমি ঘুমাবো। তার কথার প্রতিধ্বনি শুনে অয়ন কপাল কুঁচকে তাকালো। এমন আনরোমান্টিক কেন তুই? তুই জানিস না বরকে বেশি বেশি ভালোবাসতে হয়? আমার জানার দরকার নেই, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো আমি। আপনার ইচ্ছে হলে ঘুমিয়ে পড়ুন, নয়তো জেগে থাকুন। তার আগে আমাকে একটু চার্জ দিয়ে নে পাখি। আব্বা। সঙ্গে সঙ্গে অয়ন তার মুখ চেপে ধরে। এখন আমার বালের শ্বশুরকে ডাকছিস কেন? আমি তো এমনিতে ঘুমিয়ে যাচ্ছিলাম, এত রাত পর্যন্ত জেগে থাকা ভালো নয়। সে আর কথা বাড়ালো না, আহিকে হাসতে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমের দেশে তলিয়ে যায়। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। অয়ন সদ্য হসপিটাল থেকে বাসায় ফিরেছে। বাসায় ফিরেও যেন শান্তি পাচ্ছিল না। পুরো বাড়ি কয়েকবার ঘুরে দেখলো, কিন্তু যাকে খুঁজছে তাকে কোথাও পাচ্ছে না। অবশেষে মনের রুমের সামনে এসে থামতেই তার চোখে পড়ল আহি সেখানে বসে আছে। অয়ন আর এক মুহূর্তও দেরি করলো না, কোনো কথা না বলেই সোজা এগিয়ে গিয়ে আহিকে কোলে তুলে নিল। হঠাৎ করে এমন কাণ্ডে সবাই অবাক হয়ে গেল। অয়ন কাউকে কিছু বলল না, সরাসরি নিজের রুমের দিকে হাঁটা দিল। রুমে ঢুকে খুব সাবধানে আহিকে বিছানায় বসিয়ে দিল। তারপর একটু ঝুঁকে তার কপালে আলতো করে ঠোঁট স্পর্শ করলো। তার কণ্ঠে কিছু ছিল, অদ্ভুত কোমলতা। রুম থেকে এক পাও বের হবি না, আমি শাওয়ার নিয়ে আসছি, একদম নড়বি না, জাস্ট ওয়েট। এই বলে অয়ন ওয়াশরুমে ঢুকে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই আহি মুখ বাঁকিয়ে ফেলল। এই এসেছে আবার হুকুম দিতে, রুম থেকে বের হব না মানে? রুম কি তোর বাপের নাকি? নিজের মনে বিড়বিড় করতে করতে সে উঠে দাঁড়ালো। আমার যখন ইচ্ছা আমি যেখানে খুশি যাব, তাতে তোর কি রে খবিস? আমি রুম থেকে বের হব মানে হবই। ঠোঁটের কোণে দুষ্টু হাসি নিয়ে আহি হেলতে দুলতে রুম থেকে বেরিয়ে গেল। প্রায় ঘন্টা খানিক পর অয়ন শাওয়ার শেষ করে বের হলো। রুমে ঢুকেই সে থমকে গেল। বিছানায় কেউ নেই। অয়ন বিরক্ত হয়ে মাথা নেড়ে বলল, হে মেয়েটা 1 মিনিটও শান্ত হয়ে বসতে পারে না। সে দ্রুত তোয়ালে খুলে ট্রাউজার পরে নিল, গায়ে টি শার্ট চাপালো, তারপর রুম থেকে বের হয়ে গেল। কোথায় যেতে পারি সে খুব ভালোই জানে। ধীরে ধীরে সাজ্জাদের রুমের দিকে এগিয়ে গেল অয়ন, কারণ এই সময় সব ভাই বোন সাজ্জাদের রুমেই আড্ডা দেয়। রুমের দরজার কাছে গিয়ে দেখলো আহি, মাহি, মুন আর সাজ্জাদ বসে গল্প করছে। ঠিক তখনই অয়ন হঠাৎ লাফ দিয়ে বিছানায় উঠে বসলো। সরাসরি গিয়ে আহির গা ঘেঁষে বসে পড়লো। রুমের সবাই একসাথে কপাল কুঁচকে তাকালো, কিন্তু অয়নের মধ্যে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বরং সে আরও একটু কাছে সরে এলো। আহি চোখ কটমট করে তাকিয়ে রইল, তবুও অয়ন নির্বিকার। শেষে আহি দাঁতে দাঁত চেপে বলল, এত ঘেঁষাঘেঁষি কেন করছেন? অয়ন শান্ত গলায় বলল, রুমে চল। আপনি যান, আমি এখন কেন রুমে যাব? অয়ন আবারও একটু নরম গলায় বলল, চল না বউ, প্লিজ প্লিজ প্লিজ। আহি মুখ ঘুরিয়ে বলল, বিরক্ত করবেন না কিন্তু। হঠাৎ অয়ন তার কোমর জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যেই মাহি, মন আর সাজ্জাদের চোখ বড় বড় হয়ে গেল। এই দৃশ্য তারা আশা করেনি। আহি সঙ্গে সঙ্গে রেগে উঠল। খবিস লোক, সেদিন তো খুব বড় মুখ করে বললেন আমার কাছাকাছি থাকলে নাকি আপনার রোজা হালকা হয়ে যাবে, তাহলে এখন আবার কেন আসছেন? অয়ন ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, চুপ কর হালু চপের বাচ্চা। বউয়ের কাছাকাছি থাকলে রোজা হালকা হয় না, বরং রোজা ডাবল হয়। নে এবার লম্বা করে একটা জমা দে। এতক্ষণ সবাই ঠোঁট কামড়ে হাসি চেপে বসেছিল, কিন্তু অয়নের শেষ কথাটা শুনেই সাজ্জাদ আর নিজেকে সামলাতে পারল না। ফিক করে হেসে ফেলল সে। মুহূর্তের মধ্যে অয়ন ঘুরে তাকালো, তারপর ধুমধাম করে সাজ্জাদের পিঠে কয়েকটা কিল বসিয়ে দিল এবং দাঁতে দাঁত চেপে বলল, শালা সজনে ডাটা, সজনে ডাটার মতো চুপচাপ বসে থাক,
সিরিয়াস মুহূর্তে তো ঘাস থেকে বলেছে রোজা রাখছি বলে তোকে ছাড় দিচ্ছি, নয়তো তোকে একদম বোম মেরে উড়িয়ে দিতাম। সাজ্জাদ মুখ বাঁকিয়ে বলল, ভাইয়া আমি তোমার ভাই হই, শালা না। মাহিয়ার মন এবার আর হাসি আটকাতে পারল না। রুম জুড়ে হাসির শব্দ ছড়িয়ে পড়ল। অয়ন বিরক্ত হয়ে আহির দিকে তাকালো, তারপর হঠাৎ করেই তাকে কোলে তুলে নিল। আহি চমকে উঠল। এই খবিশের বাচ্চা কি করছেন কি? হ্যাঁ, অয়ন কোনো কথা বলল না, সোজা তাকে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা দিল। পিছনে বসে থাকা সবাই তাদের দিকে তাকিয়ে রইল। রুমে ঢুকে অয়ন ধপ করে দরজা বন্ধ করলো। তারপর খুব স্বাভাবিকভাবেই আহিকে বিছানায় বসিয়ে দিল। নিজে গিয়ে ঠিক তার সামনে বসে পড়ল। আহি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, কিন্তু হঠাৎ অয়ন তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আহি হতবাক। অয়ন চোখ বন্ধ করে বলল, পাখি, মাথাটা একটু টিপে দে তো। আহি সঙ্গে সঙ্গে ঠোঁট বাঁকিয়ে বলল, মাথা কেন, সোজা গলা টিপে দেই, তাহলেই তো আপনার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। অয়ন চোখ হাত খোলা করেই বলল, ফেল মেরে তোকে আটকে রাখছে কে? তারপর দেখবো রাতে ইন্টু মিন্টু করিস কার সাথে। হুম। তার কথা শুনে আহি দুষ্টু করে হাসল, চোখ টিপে বলল, কেন, আরেকটা বিয়ে করে ফেলবো? কথাটা যেন বজ্রপাতের মতো লাগলো অয়নের কানে। সে হঠাৎ লাফিয়ে উঠে বসে পড়ল, তারপর হঠাৎই কাশতে শুরু করলো। আহি মুহূর্তেই ঘাবড়ে গেল। অয়ন কোনো রকম নিজেকে সামনে নেয়, তারপর অসহায় চোখে তাকালো আহির দিকে, তাকিয়ে ফিস ফিস করে আওড়ালো, আমি মরে গেলে তুই আরেকটা বিয়ে করবি দোয়েল পাখি? হ্যাঁ, করবো তো। অয়নের চোখ ছোট ছোট হয়ে করে তাকালো। সেই ধীরে ধীরে আবার জিজ্ঞেস করলো, সত্যি সত্যি করবি? হ্যাঁ। মুহূর্তেই অয়ন মাথা নিচু করে ফেলল। মনে হচ্ছিল ভেতরটা হঠাৎ খালি হয়ে গেছে। রুমটা কয়েক সেকেন্ডের জন্য একদম চুপ হয়ে গেল। তারপর হঠাৎ অয়ন ঝুঁকে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। অয়ন অবাক হয়ে গেল। আহি তার বুকে মুখ লুকিয়ে মুচকি হেসে বলল, আপনি এত বোকা কেন? অয়ন কিছু বলল না। আহি এবার একটু দূরে সরে তার চোখের দিকে তাকালো। তার কণ্ঠ স্বর নরম করে বলল, আমি কি আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারি না? আপনি আমার প্রথম ভালোবাসা, আর আপনিই আমার শেষ। এরপর আর কোনো দ্বিতীয় পুরুষ আমার জীবনে আসবে না। অয়ন যেন কিছুক্ষণের জন্য কথা হারিয়ে ফেলল। তারপর অয়ন নিজেও আহিকে শক্ত করে বুকের মাঝে চেপে ধরে। ভালোবাসি আমার দোয়েল পাখি। আমিও আপনাকে অনেক অনেক ভালোবাসি স্বামীজান। অয়ন মুচকি হেসে আহির দিকে তাকায়। মেয়েটার মধ্যে অন্যরকম এক নেশা আছে। যতটা চেষ্টা করে একটু দূরে থাকবে, ততই যেন উল্টোটা হয়। এক কদম দূরে যাওয়ার কথা ভাবলেই 4 কদম এগিয়ে আসে। ভালোবাসার দৃষ্টি বুঝি এমনই, যেখানে প্রিয় মানুষটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মনে হয়। মাহি ছোট ছোট পা ফেলে নিজের রুমের দিকে হাঁটছিল। হঠাৎ কারোর হ্যাঁচকা টানে শক্তপোক্ত একটা বুকে গিয়ে পড়ে। চমকে উঠে চোখ পিট পিট করে তাকাতেই আদিলের হাস্যোজ্জ্বল মুখটাও দেখতে পেল। আদিল তার কোমর জড়িয়ে ধরে, নাকে নাক ঘষতে ঘষতেই ফিসফিস করে বলল, দিন দিন কিন্তু খুব পচা হয়ে যাচ্ছিস। পাতা দেওয়ার পর থেকে তো আমার ধারে কাছেও আসিস না। এই জন্যই বলি, ভালোবাসা এত সহজে প্রকাশ করতে নেই। মাহি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। আদিল আবারও মৃদু স্বরে বলল, আমার কুইংটা ইদানিং এত শান্ত হয়ে গেল কেন? আমি তো সেই চঞ্চল কুইংটাকে চাই, যে আমাকে পাওয়ার জন্য পাগলামি করবে, আমাকে অনেক অনেক ভালোবাসবে। মাহি একটু লাজুক গলায় বলল, আমি কি আপনাকে ভালোবাসি না আদিল ভাইয়া? কথাটা শুনে আদিল এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর একটু ঝুঁকে খুব নিচু স্বরে বলল, ভালোবাসিস, কিন্তু আগের মতো ফিল পাই না। মাহি ভ্রু কুচকে বলল। এটা কিন্তু রমজান মাস। আদিল কাঁধ ঝাঁকিয়ে হাসল। সো হোয়াট, তুই রোজা, আমি তো না। তাছাড়া রাত্রে অন্তত একটা পাপ্পি তো দিতে পারিস। সঙ্গে সঙ্গে মাহির গাল লাল হয়ে উঠল। সে নিচের দিকে তাকিয়ে ধীরে বলল, আগে বিয়ে হোক। আদিলের চোখে হঠাৎ এক অদ্ভুত ছায়া নেমে এলো। সে আস্তে করে বলল, যদি বিয়ে হওয়ার আগে আমি হারিয়ে যাই তখন? মাহির বুকটা কেঁপে উঠল। সে কাতর দৃষ্টিতে আদিলের দিকে তাকিয়ে রইল। সঙ্গে সঙ্গে আদিলের মাহিকে শক্ত করে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। এমন করে বলবেন না প্লিজ। আপনি যা চাইবেন তাই হবে, কিন্তু আমি আপনাকে হারাতে চাই না। অনেক চাওয়ার পর আমি আপনাকে পেয়েছি। আদিল মৃদু হেসে মাহিকে নিজের বুকের ভেতরে আরও শক্ত করে টেনে নিল। তার বুকের গভীরে হঠাৎ এক অদ্ভুত শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। মেয়েটার মধ্যে এমন কি এক নেশা আছে, যার টানে আদিল বারবার পরাজিত হয়ে যায়। নিজের সব শক্তি যেন হারিয়ে ফেলে। নিজের বাহুতে মাহিকে আবদ্ধ করে।
সে ধীরে ধীরে মাথা ঝাঁকিয়ে তার কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে বলল। কুইন। মাহি হালকা কেঁপে উঠল। হুম। আমি যদি তোর জীবন থেকে হারিয়ে যাই তাহলে কি আমার জায়গাটা তুই অন্য কাউকে দিবি? এখন কি আমার কুইন অন্য কারো খুশির কারণ হবে? তারপর কি আমাকে সারা জীবনের জন্য ভুলে যাবি? মুহূর্তে মাহির বুকটা ধক করে উঠল, যেন কেউ হঠাৎ করে তার বুকের ভেতরটা শক্ত করেই চেপে ধরেছে। চোখ দুটো ছলছল করে উঠল। সে ধীরে ধীরে মুখ তুলে আদিলের দিকে তাকালো, তারপর কাঁপা কাঁপা স্বরে বলল। আমাকে কষ্ট দিতে আপনার কি খুব ভালো লাগে তাই না শিশির ভাইয়া? আপনি এমন কেন? আপনি কি বুঝতে পারেন না? আপনার ওই কথাগুলো আমার বুক ছিঁড়ে দেয়। আপনি তো জানেন আপনাকে পাবো না বলেই সুইসাইড করতে গিয়েছিলাম। আর আপনি বলেন আমি নাকি অন্য কারো হাসির কারণ হব? এটা কিভাবে বলতে পারলেন আপনি? কথা শেষ করতে না করতেই মাহি আবারও আদিলের বুকে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল। আর আদিল নিঃশব্দে তাকিয়ে রইল। বুকের ভেতরটা অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠছে। মেয়েটার কান্না তার নিজের হৃদয়কে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। সে মৃদু স্বরে আওড়ায়। আই অ্যাম সরি কুইন, তোকে নিয়ে বড্ড ভয় হয় আমার। মাঝে মাঝে অদ্ভুত একটা চিন্তা মাথায় আসে। মনে হয় আমি যদি হঠাৎ করে হারিয়ে যাই তুইও হয়তো অন্য কারো হয়ে যাবে। আদিলের কণ্ঠে লুকোনো ভয়টা স্পষ্ট। কথাগুলো বলার সময় তার বুকের ভেতরটা যেন হালকা কেঁপে ওঠে। মাহি আদিলের বুকে ছোট পাখির ছানার মতো লেপ্টে থাকে। তার মাথাটা আদিলের বুকের উপর রাখা। আদিলের বুকের থুকথুক শব্দও যেন সে স্পষ্ট শুনতে পাচ্ছে। আদিলকে হারানোর কথা কল্পনা করতেই মাহির বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। শরীরটা হালকা কেঁপে ওঠে। ওই মানুষটাকে সে কোনোভাবেই হারাতে চায় না। তার পৃথিবীটা যেন এই একজন মানুষকে ঘিরে। দুজনেই কিছু সময় নীরব হয়ে থাকে। কিছুক্ষণ পর আদিল নিজেই নীরবতা ভাঙল। খুব ধীরে ধীরে বলল। কুইন, একটা কথা বলবো তোকে। মাহি মুখ তুলেই তাকালো না। আগের মতোই তার বুকে মাথা রেখে মৃদু স্বরে বলল। একটা নয় হাজারটা বলুন। আপনাকে কথা বলতে বারণ কি করেছি আমি? মাহির উত্তর শুনে আদিলের ঠোঁটের মৃদু হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল। বিয়ে করবি আমায়? মাহি এবার ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখে বিস্ময়ের ছাপ হলেও সে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া উত্তর দিল। 100 বার করব। আদিল হালকা হেসে আবার বলল। তাহলে চল আজকে বিয়ে করে ফেলি। কথাটা শুনে মাহি যেন মুহূর্তেই থমকে গেল। সে দ্রুত মাথা তুলে আদিলের দিকে তাকালো। ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে সে। তার চোখে স্পষ্ট দ্বিধা। আদিল তার সেই চোখের দৃষ্টি দেখেও থামল না, বরং আরও একটু কাছে ঝুঁকে এলো। তার কণ্ঠটা এবার কাঁপছিল। তোকে কাছে পেতে খুব ইচ্ছে করে কুইন। মাঝে মাঝে নিজেকে পাগল পাগল লাগে। মনে হয় তোকে নিজের করে না পাওয়া পর্যন্ত শান্তি নেই। বিয়ে করে তোকে একদম নিজের করে পেতে চাই, যেখানে কোনো আমাদের ভালোবাসার উপর অপবিত্র ছাপ থাকবে না। মাহি কিছু বলল না, শুধু ছলছল চোখে তাকিয়ে রইল আদিলের দিকে। তার চোখে জমে ওঠা অশ্রু যেন হাজারটা না বলা কথা বলছে। আদিল আরেকটু ঝুঁকে এলো এবং ফিসফিসিয়ে বলল। প্লিজ কুইন, কয়েকদিন পরে তো এমনিতেই বিয়ে হবে, কিন্তু এতদিন অপেক্ষা করার ধৈর্য আমার নেই। তোকে খুব কাছে চাই আমার। এই অশান্ত মনটা একটু শান্ত করতে পারবি না? মাহি এখনও নিশ্চুপ। তার ভেতর যেন হাজারটা ভাবনাও ঘুরপাক খাচ্ছে। এই মুহূর্তে কি বলবে, কিভাবে বলবে, কিছু যেন বুঝে উঠতে পারছে না সে। অবশেষে ঠোঁট নাড়ল তার। কিন্তু মাহিকে বাকিটা বলতে না দিয়ে আদিল দ্রুত বলে উঠল। অয়নকে আমি বলেছি, ও বলেছে তুই চাইলে কোনো প্রবলেম নেই। এরপর যদি ফ্যামিলির থেকে কোনো প্রবলেম হয় তাহলে ও সামলে নিবে। মাহি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল। আমি বাসা সবাইকে নিয়ে ভাবি না। আমি জানি আপনি থাকলে কিচ্ছু হবেন না। আপনি থাকলে কিচ্ছু হবে না। আমি কিন্তু এরপর আজান দেব। এই অল্প সময়ের মধ্যে কি আমরা ফিরে আসতে পারবো? মাহির কথা শুনে আদিল হুট করেই হেসে ফেলল। তারপর সে মৃদু গলায় বলল। ফিরে আসতে না পারি তাহলে বাইরে বাসর সেরে নেব। তবু আজকে তোকে বিয়ে করব আমি। আদিলের কথা শুনে মাহির গাল মুহূর্তে লাল হয়ে ওঠে। লজ্জায় সে আর আদিলের চোখের দিকে তাকাতেই পারে না। দ্রুত মুখ লুকিয়ে নেয় আদিলের বুকের ভেতর। আদিল মুচকি হেসে মাহিকে আরও কাছে টেনে নেয়, তার বুকের সাথে শক্ত করে জড়িয়ে রাখে, যেন এই ছোট্ট মুহূর্তটাকেও সে নিজের করেই রাখতে চায়। মাহি চুপচাপ তার বুকের ভেতর মুখ লুকিয়ে থাকে।
আর আদিলের বুকের ধুকপুক শব্দ যেন তার কানে স্পষ্ট বাজতে থাকে। মানুষটা তাকে এত ভালোবাসে, অথচ সে কিছু বুঝতে পারেনি। অয়ন আহির হাত ধরে ধীরে ধীরে রাস্তা দিয়ে হাঁটছে। পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে অস্তাচল স্পর্শ করছে। সেই লাল সোনালি আলো শহরের রাস্তায় ছড়িয়ে পড়েছে, আর সেই আলোয় খেলা দেখে আহির চোখে আনন্দের ঝলক। ছোট্ট ইচ্ছে পূরণের জন্য অয়ন নিজেই তাকে বাহিরে এনেছে, আর আহির মনটা এই মুহূর্তে পূর্ণ সুখে ভরে উঠেছে। কিন্তু আহি এতেই থেমে নেই। রাস্তাঘাটের পাশে দোকানগুলো থামে সে। টক দই জাতীয় ছোট ছোট সব খাবার কিনে নিল। প্রতিটা খাবারের প্যাকেটে সে অয়নের হাতে গুজে দিচ্ছে। অয়ন একদমই বিরক্ত হয়নি, বরং আহির এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই তার হৃদয় খুশিতে ভরেও দিচ্ছে। হঠাৎ আহি রাস্তার পাশে একটা মেয়ের দিকে তাকিয়ে উচ্ছ্বাসে বলল, দেখেন অয়ন ভাই, মেয়েরা কত সুইট, একদম রসগোল্লার মতো। কিন্তু অয়ন কোনোভাবেই মেয়েটার দিকে তাকালো না। সে অপলক দৃষ্টিতে শুধু মেয়েটার দিকে তাকিয়ে আছে। আহির চোখে সেই উজ্জ্বল আনন্দ তার বুকের ভেতর অদ্ভুত শান্তি নিয়ে আসে। মেয়েটির হাসিটা যেন মুহূর্তেই অয়নের মনে তাপের মতো ছুঁয়ে গেল। আহি কুচকে ভ্রু নিয়ে বলল, এই অয়ন ভাই, আপনি ওই মেয়েটার দিকে না তাকিয়ে আমার দিকে কেন তাকাচ্ছেন? একটু দেখুন না, ওই মেয়েটা কত সুইট। অয়ন হালকা হাসি দিয়ে বলল, আমার ব্যক্তিগত নারী আছে, তাই অন্য নারীর দিকে তাকানোর প্রয়োজন মনে করি না। আহি মুখে চতুর দুষ্টুমি নিয়ে বলল, একটু তাকান না প্লিজ। পাখি, বিরক্ত করিস না। তুই ভালো করে জানিস আমি তুই ব্যতীত অন্য মেয়েদের দিকে তাকাই না। আজকে একটু তাকাও না প্লিজ। অয়ন তখন তাদের দাঁত চেপে বলল। ফাজলামো করছিস আমার সঙ্গে? মার কিন্তু দেব। সঙ্গে সঙ্গে আহি মুখ বাঁকিয়ে আওড়ায়, মাইর দিয়েই দেখেন, আমি তো রোজা আছি, এখন আমি আপনাকে অভিশাপ দিয়ে দেব, আর তখন আমার অভিশাপে আপনি লাটকাইয়া পইরা যাবেন। হ্যাঁ, বাসায় চল, তোর আজের কথা শুনতে শুনতে আমি বোর হয়ে যাচ্ছি। তাদের হাঁটা চলছিল। রাস্তায় মানুষের ভিড় তাদের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ হাঁটতে হাঁটতে আহি এক জায়গায় থেমে গেল। তার চোখ বড় হয়ে রোদেলা হয়ে উঠল। হঠাৎ চিৎকার দিয়ে বলল, ওয়াও, ছেলেটা কি কিউট, তাই না অয়ন ভাই? অয়ন অবিলম্বে সেই দিকে তাকালো। সেখানে ধীরে ধীরে এগিয়ে আসছে এক সুদর্শন যুবক। শরীরে কোনো জামা নেই, শুধু ট্রাউজার পরিধান করা। আহি এখনও কৌতূহল ভরে তাকিয়ে আছে, একটু অন্যদিকে মনোযোগ দিচ্ছে না। অয়ন যেন অবচেতন হয়ে গেল। তার মুখ রক্তচাপের মতো লাল হয়ে উঠল। রাগিয়ে দাঁতে দাঁত চেপে সে আওড়ালো, এই মাতারি, ভাতার দিকে তাকানো টাইম পাস না? অথচ আরেকজনের নাককে বলিস ওয়াও ছেলেটা কি কিউট। দাঁড়া, তোর ওই ওয়াও কিউটের গোষ্ঠী মারি। এই কথার সঙ্গে সঙ্গে আহি অবাক হয়ে হঠাৎ ছুটে সেখান থেকে দৌড়ে চলে যায়। হঠাৎ দৌড়াতে গিয়ে আহি তাল সামলাতে পারল না। সে প্রায় সামনে থাকা সে অচেনা ছেলেটার উপর পড়েই যাচ্ছিল। ঠিক তখনই অয়ন দ্রুত হাত বাড়িয়ে আহির কবজি শক্ত করে ধরে টেনে নিয়ে নিজের বুকে। এক ঝটকায় আহি অয়নের বুকে এসে পড়ে। ভয়ে সে চোখ মুখ শক্ত করে বন্ধ করে নেয়। মনে হচ্ছিল আরেক সেকেন্ড দেরি হলেই হয়তো সে সত্যিই ছেলেটার উপর পড়ে যেত। অয়ন এক হাতে আহিকে আগলে রাখলো। তার চোখ তখন রাগে লাল হয়ে আছে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে সেই ছেলেটার দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বলে উঠল, ওই শহর বডি আর কারণেই বাল ফেলাবার জন্য রোজার দিন উলঙ্গ হয়ে রাস্তায় এসছিস? পারলে নিচেরটা খুলে চলে আসতে, ওইটাকে ঢেকে রেখেছিস কেন? অয়নের এমন তীব্র কথা শুনে পাশেই দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক হেসে ফেলল। কেউ কেউ মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে, কিন্তু ছেলেটা সম্পূর্ণ অবাক হয়ে তাকিয়ে রইল, যেন সে বুঝতেই পারছে না হঠাৎ করে এমন তিরস্কার কেন শুনতে হচ্ছে। তার চোখ বড় বড় হয়ে গেছে। মনে হচ্ছে এই প্রথম কেউ তাকে এভাবে সবার সামনে অপমান করলো। এদিকে আহি এখনও অয়নের বুকের মধ্যে লেপ্টে আছে। ভয়ে তার চোখ বন্ধ হয়ে রয়েছে। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে সে চোখ খুলে তাকালো। অয়ন এখনও রাগে ফুঁসছে, তার চোখে যেন আগুন জ্বলছে। সে আবারও কর্কশ কণ্ঠে ছেলেটার দিকে তাকিয়ে বলে উঠল, কিরে, এখনো দাঁড়িয়েছিস কেন নির্লজ্জের মতো? তোর কি মনে হয় আমাদের এই শ্যাটার বডি নেই? ছেলেটা অয়নের থেকে অনেকটা বয়সে ছোট। তার মুখে ভয় জমে গেছে। সে তোতলাতে তোতলাতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, অয়ন সঙ্গে সঙ্গে তার কথা কেটে দিয়ে আরও রাগান্বিত স্বরে বলল, তোর বালের কথা কে শুনতে চেয়েছে? একদম চুপ। নেক্সট টাইম তোকে এমন রূপে দেখলে পুরো ল্যাংটা করে ছাড়বো। এখন যা, ভাগ এখান থেকে। অয়নের এমন ভয়ঙ্কর রাগী চেহারা দেখিয়ে ছেলেটা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। প্রায় দৌড়ে সেখান থেকে সরে গেল। ছেলেটা চলে যেতেই আহি ফিক করে হেসে ফেলল। অয়নের এমন অগ্নিমূর্তি দেখে হাসি চাপতে পারল না সে।
তার চোখে মুখে দুষ্টুমি ঝিলিক, কিন্তু আহির সেই হাসিটা অয়নের চোখ এড়ালো না, বরং সে তা দেখে তার রাগ যেন আরও বেড়ে গেল। সে তাতে দাঁত চেপে বলল, তোর ব্যবস্থা বাসায় গিয়ে হচ্ছে, তখন হাসি কোথায় যায় দেখব। এই বলেই অয়ন শক্ত করে আহির হাত আঁকড়ে ধরল এবং কোনো কথা না বলেই তাকে টেনে নিয়ে বাসার দিকে হাঁটা দিল। রাত প্রায় 10টা। সবাই যার যার মতো নামাজ আদায় করে নিজের রুমে চলে গেছে। পুরো বাসায় এখন নীরবতা। আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগালো আদিল। ধীরে ধীরে মাহির রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। ছোটো ছোটো পা ফেলে একদম নিঃশব্দে হাঁটছে, যেন কেউ টের না পায়। মাহির দরজার কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ সামনে কেউ এসে দাঁড়ালো। আদিল থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে অয়ন। অয়ন 2 হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে, মুখে রহস্যময় হাসি। আদিলকে দেখে সে ভ্রু নাচিয়ে বলল, হ্যাঁ শালা, কি লুকিয়ে ফেললে দেখি? আর এত রাতে কোথায় যাচ্ছিস? অয়নকে দেখে আদিল ঘাবড়ে গেল। তড়িঘড়ি করে সে এক হাত পিছনে লুকিয়ে ফেলল। সে তোতলাতে তোতলাতে বলল, কোথাও না তো, আমি কোথাও যাচ্ছি না। টাচ মি। অয়ন মুচকি হেসে মাথা দোলালো। তোকে করবো ট্রাস্ট? লাইক সিরিয়াসলি? সারাদিন ভদ্র সেজে থাকে মিছে বিড়াল। আমি কিন্তু ড্যাম শিওর তুই মায়ের কাছে যাচ্ছিস, কিন্তু তোর হাতে কি আছে সেটা আগে দেখে। বাবা, বললাম তো কিছু না। অয়ন এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। আদিলও পিছনে সরে দাঁড়ালো। অয়ন তার হাতটা দেখার চেষ্টা করতেই আদিল তড়িঘড়ি করে ঘুরে গেল। অয়ন কয়েকবার চেষ্টা করেও দেখতে পারল না আদিলের হাতে কি আছে। এবার আদিল একটু বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল, সত্য শালা, বউ থাকতে আমার পিছনে কেন লেগেছিস? জানা নিজের বউয়ের কাছে গিয়ে পীড়িত কর। অয়ন ঠোঁট বাঁকিয়ে বলল, পেরে তো করবই, কিন্তু তার আগে দেখি তোর হাতে কি আছে। আরে ভাই, এখানে পার্সোনাল জিনিস আছে, তুই দেখে কি করবি? আমার আবার অন্যের পার্সোনাল জিনিস দেখতেই বেশি ভালো লাগে। নে এবার বের কর, দেখি কি নিয়ে যাচ্ছিস আমার বোনের জন্য। হঠাৎ আদিল রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই বক্সটা দেখবি কি? চাইলে আমি আমার প্যান্ট খুলে দিই, তুই সেটাই ভালো করে দেখে নে। অয়ন সঙ্গে সঙ্গে মুখ বাঁকিয়ে বলল, সরি ভাই, আমি ছেলেদের কিছু দেখি না। তোর আর আমার তো একই জিনিস, নতুন কিছু দেখার কি আছে? বন্ডর ঘরে বন্ড, দাঁড়া আহিকে গিয়ে বলছি, তুই নাকি আরও মেয়েদের দেখতে চাস। এই বলেই আদিল 2 কদম এগিয়ে যেতেই অয়ন ধপ করে তার সামনে এসে দাঁড়িয়ে গেল। এই ইয়ার, আমাদের ঝামেলার মধ্যে আবার তোর বোনকে টানছিস কেন? আর আমি কখন বললাম আমি মেয়েদের দেখতে চাই? বাই যা প্লিজ, তোকে কিছু দেখতে হবে না। রাত শেষ হয়ে যাচ্ছে আর আমি এখনো শুভ কাজটাই শেষ করতে পারলাম না। এই দুঃখ আমি কোথায় রাখবো বলতো? তোর যেখানে ইচ্ছা রাখ, কিন্তু আগে আমাকে দেখো এই বক্সে কি আছে। আদিল বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে যায়। সে দাঁতে দাঁত পিষে আওড়ায়, দূর, এখানে চকলেট আছে, চকলেট খাবি তুই? অয়ন সঙ্গে সঙ্গে মুখ বিকৃত করে বলল, ওয়াক্থু, এই নোংরা জিনিস আমি খাই না। তোর ছেলে তুই খা, এগুলো তোর সাথেই মানায়। অয়নের কথা শেষ করতেই আদিল আর সহ্য করতে পারল না। সে নিজের পা থেকে জুতা খুলে সোজা অয়নের দিকে ছুঁড়ে মারল। একটুর জন্য সেটা অয়নের গায়ে লাগেনি। অয়ন চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আর আদিল রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই বালের মাইন্ড এত জঘন্য কেন কে জানে। দাঁড়া, তোকে আমি পরে দেখে নেব শালা। আদিল চুপচাপ মাহির রুমে ঢুকে পড়ল। মাহি যেহেতু দরজা আটকে ঘুমায়, তাই রুমে ঢুকতে খুব বেশি প্রবলেম ফেস করতে হলো না। সে ধীরে ধীরে দরজা লক করে মাহির দিকে এগিয়ে যায়। তারপর নিঃশব্দে হাতে থাকা বক্স টেবিলের উপর রাখে। হঠাৎ আদিল মাহির উপরে গিয়ে শুয়ে পড়ে এবং মুহূর্তে মাহির গলায় মুখ গুজে দিয়ে গভীর শ্বাস নেয়। মাহি হঠাৎ নিজের উপর ভার অনুভব করে পিটপিট করে তাকায়। ঠিক তখনই চিৎকার দিতে যাবে, সেই মুহূর্তেই আদিল তার মুখ চেপে ধরে ফিসফিসিয়ে আওড়ায়, হুশ, আমি তোর একমাত্র পেয়ারের জামাই। চিৎকার করিস না কুইন, নয়তো সবাই এসে আমাকে গণ দোলাই দেবে। মাহি খানিকটা কাঁপতে কাঁপতে তার দিকে তাকিয়ে রয়। আদিল ধীরে ধীরে মাহির মুখ থেকে হাত ছেড়ে দেয়। আর মাহি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি এত রাতে এখানে কেন? আদিল তার ঠোঁটের দিকে ধীরে ঝুঁকে ফিসফিসিয়ে আওড়ালো, বিয়ে করার পরও কি বউ ছাড়া ঘুম আসে? তাছাড়া বিয়েটা হয়ে গেল, কিন্তু আসল কাজটা এখনো হয়নি, সেটাই করতে আসলাম। মাহি চোখ বড় করে তাকায় এবং কম্পিত কণ্ঠে বলল, মানে? এখন মানেটাও আমাকে বলতে হবে ম্যাডাম? মাহি শুকনো ঢোক গেলে
আর সেটা দেখে আদিল দুষ্টু হাসি ফেলে। হুম, এখন তো ঠিকই বললি, 100 বার বিয়ে করতে পারবি? তাহলে এখন কেন ডুব গিলছিস? হুম। মাহি কিছু বলতে পারে না। হুট করে আদিল তার পাশে শুয়ে পড়ে এবং নেশা মিশ্রিত দৃষ্টিতে দিয়ে ধীরে ধীরে মাহির দিকে এগিয়ে আসে। মাহি ভয়ে চোখ মুখ বন্ধ করে নেয়, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে প্রতিধ্বনিত করে। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আদিল ভাইয়া। আদিল আগের নাই উত্তর নেয়। ওকে, নো প্রবলেম, আমি ঘুম ভাঙিয়ে দিব। বিয়ে যখন করেছি, ঘুম ভাঙানোর দায়িত্ব তো আমাকে নিতে হবে, তাই না ম্যাডাম? মাহি ভয়ে গুটিয়ে যায়, দৃষ্টি নিচু করে বসে থাকে। ঠিক সেই মুহূর্তে আদিল ধীরে হাত বাড়িয়ে বাড়ির টেবিলের ওপর রাখা বক্সটি ধরে মাহির হাতে গুজে দেয়। মাহি প্রথমে কিছু বুঝতে পারে না, চোখ ফাল করে তাকিয়ে থাকে। আদিল হঠাৎ ভ্রু নাচিয়ে বলল। তোকে দেওয়ার জন্য, খুলে দেখ কি আছে ভিতরে। মাহি তড়িঘড়ি করে বসে কাপা হাতে বক্স খুলতে শুরু করে। ধীরে ধীরে সে ভিতরের জিনিসগুলো দেখতে পায়, বিভিন্ন ধরনের চকলেট, তার প্রিয় কাঠগোলাপ ফুল। মাহি অবাক হয়ে চোখ কপালে মেলেছে। সে ফুলটি তুলে আদিলের দিকে এগিয়ে দিয়ে এক গাল হেসে বলল। ফুলটা আমার মাথায় গুজে দেন না। আদিল কোনো প্রশ্ন না করে নিঃশব্দে সেই ফুল মাহির খোপায় গুজে দেয়। মাহি কিছু বলার আগে নিজের প্রিয় চকলেটগুলো খেতে শুরু করে। এক এক করে প্রতিটি চকলেট মুখে দেয় এবং শেষে আদিলের দিকে তাকিয়ে হাসে ফেলে। অনেক টেস্ট ছিল চকলেটগুলো, আর কয়েকটা আনতে পারলেন না? আপনি জানেন না, চকলেট খেতে আমার খুব ভালো লাগে। আদিল আনমনে বিড়বিড় করলো। আমারও। মাহি অবাক হয়ে চোখ বড় করে তাকালো। কিন্তু আপনি তো চকলেট খাবেন না আদিল ভাইয়া। এটা স্পেশাল চকলেট কুইন, যেটা খাওয়ার আজ পুরোপুরি অধিকার আমার হয়েছে। মাহি তার কথাগুলো পুরোপুরি হজম করতে পারছে না। হঠাৎ আদিল তার গলার দিকে ঝুঁকে কি একটি ছোট্ট ডায়মন্ডের নেকলেস মাহির গলায় পরিয়ে দেয়। মাহি চমকে ওঠে, চোখে বিস্ময়ের ছাপ। এটা কেন দিলেন? আমার এত দামি গিফট চাই না। আদিল কণ্ঠ নরম করে ফিসফিসিয়ে বলল। বাসর রাতে এটুকু তো দিতেই হবে, আফটার অল একটা মাত্র বউ আমার। মাহি লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়, গাল দুটো টমেটোর মতো লালাভাই ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই আদিল ধীরে ধীরে মাহির সামনে একটা ওষুধ ধরল। সেটা দেখে মাহির ভ্রু দুটো কুচকে তাকিয়ে রইল, তার চোখে স্পষ্ট অনীহা। আদিল নরম গলায় বলল। এটা খেয়ে নে। মাহি ঠোঁট বাঁকিয়ে একটু দূরে সরে গেল, মাথা নেড়ে বলল। আমার ওষুধ খেতে ভালো লাগে না, আপনি নিজে খান। তাছাড়া আমার খুব বেশি জ্বর নেই, এখন তো আমি প্রায় ঠিক আছি। আদিল বিরক্তিত হয়ে ভ্রু কুচকালো, গলার স্বর একটু শক্ত করে বলল। চুপ কর, এটা খেয়ে আমি কি করব? এটা তোর দরকার, আমার নয়। তাড়াতাড়ি খেয়ে নে। এই বলে সে মাহির সামনে এক গ্লাস পানি এগিয়ে দিল। মাহি আবারও নাক সিটকালো। তার মুখের ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে কিছুতেই ওষুধ খেতে চাইছে না। কিন্তু আদিলের কড়া দৃষ্টি দেখে শেষমেশ কাচুমাচু করে হয়ে গেল সে। অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে ট্যাবলেটটা মুখে দিল। তারপর পানি খেয়ে গিলতে বেশ কষ্ট হলো তার। ওষুধটা গলার পর মুখ কুচকে বলল। এটা কি খাওয়ালেন আদিল ভাইয়া? ওষুধটা এত তেতো কেন? এটা তো জ্বরের ওষুধ না, তাহলে এটা কিসের? মাহি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই হঠাৎ আদিল এগিয়ে এসে তার কোমরটা আলতো করে আঁকড়ে ধরল। আচমকা এই স্পর্শে মাহি চমকে উঠল। আদিলের ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে একটু ঝুঁকে মাহির কানের কাছে ফিসফিসিয়ে বলল। আমার ভালোবাসার প্রতিটি স্পর্শ তোকে যেন খুব বেশি কষ্ট করতে না হয়, তারই মেডিসিন এটা। আফটার অল তুই তো আমার একমাত্র বউ, তুই কষ্ট পেলে কি আমার ভালো লাগবে? মাহি মুহূর্তে এই কথার ইঙ্গিতটা বুঝে গেল। তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে আরও গুটিয়ে বসে পড়ল, হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরল নিজের ওড়না। তার চোখে এখন স্পষ্ট ভয়। আদিল কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে রইল, তারপর শীতল কণ্ঠে বলল। কুইন, তুই রেডি তো? কথাটা বলেই সে ধীরে ধীরে মাহির মুখের দিকে ঝুঁকে এলো। মুহূর্তের মধ্যে মাহির ঠোঁটের পরপর কয়েকটা চুমু এঁকে দিল। প্রতিটি স্পর্শে মাহি কেঁপে উঠছিল, তার শরীর যেন অদ্ভুত অনুভূতিতে থরথর করে উঠছিল। আদিল আবার ডাকলো। কুইন, তুই রেডি তো? মাহি মাথা নিচু করে কাপা গলায় বলল। আমার ভয় লাগছে আদিল ভাইয়া। তার কণ্ঠে শিশু সুলভ আতঙ্ক। আদিল একটু থেমে গেল, তারপর মৃদু হাসলো। ধীরে ধীরে মাহিকে নিজের বুকের কাছে টেনে নিল, তার মাথাটা আলতো করে নিজের কাঁধে ঠেকিয়ে দিল এবং খুব নিচু স্বরে বলল।
তোর ভয়টাকে তো জয় করতে চাই কুইং। টাচ মি। আমি তোকে খুব বেশি কষ্ট দিব না। একটু ভরসা রাখো আমার উপর। আর এই রাতটার জন্য অপেক্ষা করেছি আমি। কত প্রহর গুনেছি জানিস। তাই প্লিজ আমাকে এভাবে দূরে ঠেলে দিস না। অনেক কষ্ট পাবো কিন্তু। মাহি ধীরে ধীরে মুখ তুলে তাকালো তার দিকে। আদিলের চোখে আজ অন্যরকম এক দৃষ্টি, প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুলতা। মাহি কিছু বলল না, শুধু নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল। আদিলের মুখের দিকে তাকিয়ে মাহির মনে হঠাৎ মায়া হলো। তার চোখে আজ এমন এক আকুতি ছিল যেটা উপেক্ষা করা সত্যিই কঠিন। এতক্ষণ যে ভয়টা বুকের ভেতর শক্ত করে বসেছিল সেটা যেন একটু একটু করে নরম হয়ে এলো। সে কিছুক্ষণ চুপ করে আদিলের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরেই মাথা নিচু করলো এবং নিচু স্বরে বলল, সত্যি কষ্ট দেবেন না তো? আদিল মৃদু হেসে উঠল। তার চোখে তখন কোমল এক আশ্বাস। সে ধীরে ধীরে মাহির থুতনিটা আঙ্গুল দিয়ে তুলে ধরল, তারপর নরম গলায় বলল, সত্যি বলছি কুইন, আমি যতটা সম্ভব তোকে সেফ রাখবো। প্রমিস করুন। আদিল এক মুহূর্ত দেরি করলো না। সে সঙ্গে সঙ্গে মাহির বাড়িয়ে দেওয়া হাতটা নিজের হাতে ধরে ফেলল। তার আঙ্গুলগুলো শক্ত করে জড়িয়ে ধরল, যেন সেই হাত আর কখনো ছাড়বে না। তার ঠোঁটে আবারও সেই মুচকি হাসি ফুটে উঠল। সে স্নিগ্ধ কণ্ঠে বলল, গড প্রমিস কুইন। অন্যদিকে আহি কান ধরে উঠবস করছে, মুখটা কেমন কাদু কাদু হয়ে আছে তার। আর অয়ন বেডের কিনারে আরাম করে বসে আছে, ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ঝুলছে। যেন আহির এই অবস্থা দেখে তার বেশ মজা লাগছে। আহি হাঁপাতে হাঁপাতে আবারও উঠবস করতে করতে বলল, এবারের মতো মাফ করে দিন অয়ন ভাই, আর কোনোদিনও অন্য ছেলের দিকে তাকাবো না। আমি শক্তি বুঝি, 300 বার কানে ধরে উঠবোস করছি। দেখেন না আমার হাত পা ব্যথা হয়ে গেছে, এবারের মতো ছেড়ে দিন না প্লিজ। অয়ন ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে রইল, তারপর একটু ভ্রু তুলে ধীরে ধীরে বলল, কোনো ছাড়াছাড়ি নেই। তখন কি প্রশংসা যেন করছিলে? একটু আবার রিপিট করতো শুনে। আমি কি মিথ্যে বলছি নাকি? ছেলেটা সত্যি সত্যি অনেক কিউট ছিল, আবার আপনার থেকে বয়সেও অনেক কম। আমার সাথে তো বেশ মানাতো, কি বলেন? কথাটা শেষ হতে না হতেই অয়নের মুখ শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে কর্কশ কণ্ঠে বলল, শ্যামর নাতনি, এবার তুই 1000 বার কানে ধরে উঠবস করবি। আহি সঙ্গে সঙ্গে থেমে গেল, চোখ বড় বড় করে বলল, পারবো না আমি। আপনি বললে কি হবে নাকি? আমি আর কানে ধরবো না। এই বলেই সে মেঝেতে বসে পড়তে যাবে। ঠিক তখনই অয়ন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। অয়নকে এগিয়ে আসতে দেখে আহির চোখ কপালে উঠে গেল। সে তড়িঘড়ি করে আবারও কানে ধরে উঠবস করা শুরু করে দিল। পারবো পারবো, আপনি যা বলবেন তাই করব। তবু আমায় ওই পুকুরে, ঠান্ডা পুকুরে ফেলে দিবেন না প্লিজ। অয়ন ঠোঁট টিপে হাসলো, আবার গিয়ে নিজের জায়গায় বসে পড়ল। আহি হাঁপাতে হাঁপাতে উঠবস করেই যাচ্ছে। কয়েকবার করার পর ক্লান্ত হয়ে মেঝেতেই বসে পড়ল, কিন্তু অয়নের কড়া দৃষ্টি পড়তে আবার উঠে শুরু করে দিল। এভাবেই গুনে গুনে প্রায় 500 বার উঠবস করার পর সে আর পারল না, ধপাস করে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, আমি আর পারবো না অয়ন ভাই, হাত পা চলছে না আমার। বাকিগুলো কালকে করব, আজকের মতো ছেড়ে দিন আমায়। অয়ন বাঁকা হেসে বলল, ছেড়ে দিতে পারি, তবে এক শর্তে। আহি একটু উঠে বসলো, কৌতূহলী হয়ে বলল। কি শর্ত? অয়ন চোখ টিপে বলল, আমাকে 100টা চুমু দিবি, তাহলেই তাহলে আর কানে ধরে উঠবস করতে হবে না। আহি যেন আকাশ থেকে পড়ল, চোখ বড় বড় করে বলল, কি? আমি মরে গেলেও পারবো না? ওকে ফাইন তাহলে। আহি ভয় পেয়ে শুকনো ঢোক গিলে মিনমিনে স্বরে আওড়ালো, না না, দেবো দেবো। আপনি কথায় কথায় আমাকে ভয় দেখান কেন? আমি কি আপনাকে ভয় পাই নাকি? একটুও ভয় পাই না আমি। হ্যাঁ, আচ্ছা শোনেন না, একটু পরে দিই। অয়ন সঙ্গে সঙ্গে উত্তর দিল, তোর হাত পা ব্যথা করছে, মুক্ত না, তে তাড়াতাড়ি শুরু কর। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আহি ঠোঁট ফুলিয়ে বিড়বিড় করে বলল, রাক্ষস লোক, বউয়ের উপর এমন অত্যাচার করে কেউ? ঠিক আছে, এই শাস্তির বদলা আমিও একদিন নেব। শেষমেশ আর কোনো উপায় না দেখে সে ধীরে ধীরে অয়নের কাছে এগিয়ে গেল। তারপর গুনে গুনে 100টা চুমু দিতেই শুরু করলো, কখনো গালে, কখনো কপালে, কখনো চিবুকে। আহির মুখে তখন লজ্জা আর বিরক্তির মিশ্র ভাব, আর অয়ন বসে বসে সব কিছু উপভোগ করছে। 100টা চুমু শেষ হতেই আহি হাঁপাতে হাঁপাতেই দূরে সরে গেল। তবে অয়নের মুখে তখন এমন এক তৃপ্তির হাসি, যেন সে পুরো পৃথিবীটাই জিতে ফেলেছে।